Gravitation, second part, pressure in a fluid. Buoyancy part start হচ্ছে. Water in a liquid. Water is a liquid. Absolutely correct. When you pour some water on table, it flows. Correct. যদি তুমি কখনো টেবিলের মধ্যে একটু ওয়াটার ফেলে দাও তাহলে ওটা ধীরে ধীরে চলে যাবে, মানে কি এটা ফ্লো করছে. Air is a gas rather than a mixture of gas. Air flows from one place to another. এত কিছু বলার পেছনে কারণ হচ্ছে বোঝাচ্ছে যে ফ্লুইড, এরা সবাই ফ্লুইড, এয়ার ওয়াটার সবাই ফ্লুইড. তো দোজ সাবস্টেন্স বলে দিল, দোজ সাবস্টেন্স হুইচ ক্যান ফ্লো ইজিলি আর কল ফ্লুইড. যারা ইজিলি ফ্লো করতে পারে তাদেরকে আমরা ফ্লুইড বলি. অল দ্য লিকুইডস অ্যান্ড গ্যাসেস আর ফ্লুইড. যত লিকুইড আর গ্যাস আমরা দেখছি সবাই ফ্লুইড. ওয়াটার অ্যান্ড এয়ার আর টু মোস্ট কমন ফ্লুইড. তাহলে ফ্লুইডের ডেফিনেশন কি? যেটা কিনা ফ্লো করতে পারে তাকেই বলছি ফ্লুইড. ঠিক আছে. আর ফ্লুইড লিকুইড আর গ্যাস দুটোই হতে পারে. এক্সার্ট প্রেশার ইন অল ডিরেকশন ইভেন আপওয়ার্ডস. তো এবারে কথা হচ্ছে এখানে ফ্লুইড তো হয়ে গেল যেটা ফ্লো করতে পারে, কিন্তু ফ্লুইডের একটা স্পেশাল ক্যারেক্টার হচ্ছে ফ্লুইডের প্রত্যেকটা মলিকিউল এইদিকে 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 চারিদিকে ও মুভ করার একটা চেষ্টা চালিয়ে যায়, সব দিকে মুভ করার চেষ্টা চালিয়ে যায়. এই জন্যই বলছে ফ্লুইড অর লিকুইড গ্যাস এক্সার্টস প্রেশার ইন অল ডিরেকশন. চারিদিকে ও প্রেশার দেয়, ইভেন আপওয়ার্ড ওপর দিকেও প্রেশার দেয়. We will now discuss buoyancy, which is a property exhibited by fluids. এবারে ফ্লুইডের যে প্রপার্টি যেটা buoyancy, এইটা আমাদের এখানে ডিসকাস করা হবে. তাহলে কি দাঁড়ালো? ফ্লুইড এমন একটা জিনিস যার প্রত্যেকটা মলিকিউল অল ডিরেকশনে ফোর্স দেয়, প্রেশার দেয়, মানে ছুটে বেড়াতে চায়, চারিদিকে ছুটে বেড়াতে চায়. হ্যাঁ, এবারে এইটার সঙ্গে রিলেটেড যেটা সেটা হচ্ছে buoyancy. তো buoyancy নিয়ে আলোচনাতে কি বলছে? when an object is placed in a liquid, the liquid exerts upward force. ঠিক কথা. when an object is placed in a liquid, লিকুইডের মধ্যে যখন কোন একটা অবজেক্ট আছে, এই অবজেক্ট একে এই আপওয়ার্ড একটা ফোর্স ও পাচ্ছে. For example, when a piece of cork is held below the surface of water by applying the force of our thumb, then release, the cork immediately raises to the surface. বলছে এই যে এরকম একটা যদি কর্ক মানে একটা ছোট শোলা জাতীয় জিনিস, থার্মোকল জাতীয় জিনিস, এই থার্মোকল জাতীয় জিনিসকে যখন আমি ভেতরে দিয়ে দিলাম হাত দিয়ে প্রেশার দিয়ে, হঠাৎ যখন ছাড়বো শাট করে ওপরে উঠে যাবে, ঝটপট ওপরে উঠে যাবে. তার মানে কি ও একটা বিভৎস রকম প্রেশারে ছিল, প্রেশারটা ওপরের দিকে ছিল. আমার যে প্রেশারটা ছিল সেটা প্রেশারটা মানে ফোর্সটা যেটা ছিল সেটা ছিল নিচের দিকে, আর ও জল কি করছে ওকে ওপর দিকে ঠেলে তুলে দেওয়ার চেষ্টা করছে. সো দিস ইজ কল্ড buoyancy or buoyant force. ওকে, নেক্সট কি আসছে? The cork immediately raises to the surface as it appears as if somewhat upward force exerted by water on the cork which pushes it to the surface. যেন মনে হচ্ছে একটা কেউ ওপর দিকে ধাক্কা দিয়েছিল. নেক্সট কি আসছে? If we lift a stone lying at the bottom of the pond, it appears to be light. জলের মধ্যে তুমি যদি একটা স্টোন নিয়েও যদি যাও, সেই স্টোনটা কিন্তু ভারী লাগবে না, একটু হালকা লাগবে. বাইরে যতটা ভারী লাগতো ততটা ভারী কিন্তু লাগবে না. সো এইভাবে করে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে buoyancy কি. তো আলটিমেটলি আমরা লাস্ট লাইনে আসি. ইন জেনারেল, whenever an object or body is immersed in water, it appears to lose some weight and feels lighter. যখনই কোনো একটা অবজেক্টকে আমরা ওয়াটারের মধ্যে ছাড়বো বা রাখবো, ইমার্জ করবো, ডুবিয়ে দেব, তখন ও কি করবে? appears to lose some weight, কিছু ওয়েট ও লুজ করে. From all the above example, we conclude that the object appears to be less heavy when submerged in water than they are in air. Object appears to be less heavy, মানে একটু কম ভারী মনে হয়, when submerged in water than they are in air. বুঝতে পারলে? তাহলে এয়ারে তুমি যতটা প্রেশার পাবে বা যতটা ভারী পাবে, যখনই তুমি লিকুইডে রাখবে সে একটুখানি হলেও হালকা হয়ে যাবে. Every liquid exerts upward force on the object immersed in it. This upward force is called buoyancy. তাহলে কি বলছে? আরেকবার পড়ে নাও. Every liquid
exert an upward force on the object immersed in it, the tendency of liquid to exert an upward force on an object is called buoyancy. টেন্ডেন্সি প্রবণতা, চেষ্টা, হ্যাঁ, এটাকে বলছি আমরা buoyancy. Buoyant force কি জিনিস বলছে? When an object immersed in a liquid, it experiences an upward force. Its upward force is called buoyant force. Thus, the upward force acting on the object immersed in a liquid is called buoyant force. The upward force টাকে আমরা বলছি buoyant force. The upward force exerted by liquid also known as upthrust. যেটাই buoyant force সেটাই upthrust. Buoyant force or upthrust. এই ইয়েটা যে সি ডাইভারটা আছে সেই জিনিসটা নিয়ে যাচ্ছে, হালকা মনে হচ্ছে, এখানে ছবিটা দিয়ে বুঝিয়ে দিয়েছে। ওকে, সো এটাকে বলছি আমরা upthrust. buoyant force हो जा upthrust होता. Next, it is the buoyant force which makes the heavy object seem lighter in the water. So buoyant force এর জন্যই আমাদের অবজেক্ট লাইটার বলে মনে হয়। এবার কজ অফ buoyant force. buoyant force এর কজ কি? কজটা হচ্ছে, এখানটাতে আসো তাহলে বুঝতে পারবে। It is known that pressure exerted by liquid increases with the depth and acts in all direction. চারিদিকে অ্যাকশন করে ও। এখান থেকে একটু দেখে না তাহলে আরো ইজি হবে। In order to understand why liquid exert upward force or buoyant force, let us consider mug filled with water. একটা mug যদি নিই filled with water immersed in a bucket containing water as shown in figure. এই ফিগারের মতন একটা মগ নিলাম, মগ নিয়ে তার মধ্যে জল ভরে নিয়ে ওটাকে নিচের দিকে নিয়ে চলে যাচ্ছি। Water exerts force on sides of the mug as well as top and bottom. ওয়াটার কি করছে? এই মগের সাইডের দিকে যে ইয়েটা আছে, এর যে সাইড ওয়েজ, যেই সাইডের দিকে যে ওয়ালগুলো আছে সেগুলোতে তো ফোর্স দিচ্ছেই, আপের দিকেও ফোর্স দিচ্ছে, ডাউনের দিকেও ফোর্স দিচ্ছে। This sideway force exerted by water on mug being equal and opposite, এ আর এ ক্যান্সেল হয়ে যাচ্ছে, ডান দিক আর বাঁ দিকের যেই ফোর্সটা আছে সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ওকে, এর দিকে ফোর্স, এদিকে ফোর্স ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। Now there is a force of water acting on the top of the mug. এখানে একটা ফোর্স আছে যেটা মগের উপর থেকে নিচের দিকে আসছে, which acts in the downward direction, and the force of water acting on the bottom of the mug upward direction. এই ফোর্সটা মুছে দিই তাহলে ভালো হবে। নাও এই ফোর্সটা আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ডের দিকে, আর এই ফোর্সটা ডাউন থেকে আপের দিকে আছে। এবার এদের মধ্যে কি ক্যান্সেল আউট হচ্ছে কিনা এটাই দেখার জিনিস। ওকে, তাহলে কি বলছে? Acting on the bottom of the mug, acting upward direction. It is known that pressure exerted by liquid increases with depth. এবার দেখা যাচ্ছে ডেপথটা, এই ডেপথ যত বাড়ে এইখানকার প্রেসারটা আস্তে আস্তে বেড়ে যায়। Now as the top A of the mug at lower depth of water it experiences less force, the bottom B of the mug greater depth of the water it experiences more force. তাহলে কি বললো? বলছে যে এই পোর্শনটা, এই আপার পোর্শনটার তুলনায় লোয়ার পোর্শনটা বেশি ডেপথে আছে, তো লোয়ার পোর্শনে আপওয়ার্ড ফোর্স আর আপার পোর্শনের ডাউনওয়ার্ড ফোর্সের মধ্যে একটা হেরফের হয়ে যায়, একটা আপ অ্যান্ড ডাউন হয়ে যায়, মানে ফোর্সের একটা পার্থক্য হয়ে যায়। তাহলে দিস ফোর্স, এই দুটো পার্থক্যের জন্য বুয়ান্ট ফোর্স তৈরি হয়। বুঝে গেল? তাহলে এখানে কি বলছে? as lower of an object into liquid, the greater upward pressure of the liquid underneath it provides an upward force called buoyant force. বুঝা গেল? তাহলে নিচের দিকেরটা যেহেতু অনেকটা নিচে আছে, তাই ওপরের প্রেসারের তুলনায়, এই ওপরের প্রেসারের তুলনায় নিচের প্রেসারটা অনেকটা বেশি। এরা একই লেভেলে আছে তাই ক্যান্সেল আউট করে দিল, কিন্তু এরা আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড এরা ক্যান্সেল আউট করতে পারলো না। ঠিক আছে, ডিউ টু দ্য ডেপথ ডিফারেন্স। ওকে,
নেক্সট এক্সপেরিমেন্ট টু স্টাডি বুয়েন্ট ফোর্স। এক্সপেরিমেন্ট করেছে ওরা বুয়েন্ট ফোর্সে, যে হালকা লাগে কি না, কিছুই না। এখানে একটা মেটালের একটা স্প্রিং নিয়েছে, এখানে স্প্রিং এর মধ্যে স্প্রিং ব্যালেন্স যেটাকে বলে, এই স্প্রিং ব্যালেন্স নিয়ে এই একটা অবজেক্ট নিয়েছে। অবজেক্টটাকে প্রথমে এমনিতে ওয়েট করেছে 150 গ্রাম, তারপরে যখন জলে নিল তখন 140 গ্রাম, আরও যখন জলে ডোবাচ্ছে তখন 130 গ্রাম, আরও জলে ডোবাচ্ছে যখন তখন 120 গ্রাম। দিস ইজ দ্য ম্যাটার। ওকে, যে যতটা আমরা জলে ইমার্স করছি ওর ততই ওয়েট কমতে আরম্ভ করেছে। তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে যে যত বেশি তুমি জলের মধ্যে কোনো একটা অবজেক্টকে ডোবাবে তত বেশি ও জল সরাবে, আর যত বেশি জল সরাবে তত ওর আপওয়ার্ড ফোর্স বেশি হবে। আবার বলে শুনে নাও, যত বেশি অবজেক্ট জলের ভেতরে ডুবে থাকবে তত বেশি ও জল সরাবে, যত বেশি জল সরাবে তত বেশি ও আপওয়ার্ড ফোর্স পাবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া কি? ওকে ইমার্জড হতে হবে বেশি, ইমার্জড মোর। 2 নম্বর কি? ডিসপ্লেস মোর ওয়াটার, ডিসপ্লেস মোর ওয়াটার। আর যত বেশি জল সরাবে তত বেশি আপথ্রাস্ট হবে। 3 নম্বর হচ্ছে আপথ্রাস্ট ইনক্রিজেস, আপথ্রাস্ট ইনক্রিজেস উইথ ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার। বুঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের গল্প। বুঝা গেল? নেক্সট, ফ্যাক্টর এফেক্টিং বুয়েন্ট ফোর্স। কি কি ফ্যাক্টর এফেক্ট করে বুয়েন্ট ফোর্সকে? ভলিউম অফ দ্য অবজেক্ট ইমার্জ, এখনই বলা হলো, যত বেশি ভলিউম তুমি ডোবাবে তত বেশি জল সরাবে, যত বেশি জল সরাবে তত বেশি ও বুয়েন্ট ফোর্স হবে। তাহলে যত বেশি জল সরাবো তত বেশি যদি বুয়েন্ট ফোর্স হয়, বুয়েন্ট ফোর্সে ডিপেন্ড করছে কি? যত বেশি জল তার উপরে নয়, যত বেশি জলের ওজন তার উপরে। ওয়াটারের ভলিউমের উপরে অবভিয়াসলি ডিপেন্ড করছে। আমরা যেহেতু ওয়াটার নিয়ে কথা বলছি তাই ওয়াটারের ভলিউমের উপরে কাজ করছি। এটা লিকুইড যদি বলি আমি, তাই লিকুইডের ভলিউমের উপরে অবভিয়াসলি কাজ করছি। লিকুইডের ভলিউম অফ লিকুইড এর ওপরে নিশ্চয়ই হচ্ছে, কিন্তু ভলিউম অফ লিকুইড শুধু নয়, ওয়েট অফ দ্য লিকুইড। তাহলে অ্যাবসলিউটলি বলতে গেলে কি হবে? ওয়েট অফ দ্য লিকুইড। লিকুইডের ওয়েটের ওপরে আমাদেরকে কাজ করতে হয়। যত বেশি ওয়েট অফ দ্য লিকুইড সরাবো তত বেশি আমাদের বুয়েন্ট ফোর্স হতে থাকবে। ওই জন্য বলেছে ডেনসিটি একটা ফ্যাক্টর। তাহলে কোনো একটা লিকুইড যার প্রচণ্ড ডেনসিটি, অল্প একটু সেই লিকুইডটা সরালেই অনেক বেশি ওয়েট হয়ে যাবে, তাই ডেনসিটি একটা বড় ফ্যাক্টর। ওকে, দ্য বুয়েন্ট ফোর্স এক্সার্টেড বাই লিকুইড ডিপেন্ডস অন দ্য ভলিউম অফ দ্য সলিড অবজেক্ট ইমার্জড। হ্যাঁ ঠিক, সলিড অবজেক্ট যতটা বেশি ইমার্জড হয়ে আছে নিচের দিকে ততটা বেশি ও সেই লিকুইডটা সরাবে, যত বেশি লিকুইড সরাবে তার ওয়েটও তত বেশি হবে। ঠিক না? As the volume of the solid object immersed inside the liquid increases, volume of the solid object immersed inside the liquid increases, the upward buoyant force also increases. Upward buoyant force টা তত ইনক্রিজ করতে আরম্ভ করে দেবে। ঠিক না? The magnitude of buoyant force acting on the solid does not depend on the nature of the solid object. কেমন তাও জানার দরকার নেই। কে কত বেশি ওয়েটের জল সরাচ্ছে বা লিকুইড সরাচ্ছে, একটাই থটস এখানে কাজ করছে যে কে কত বেশি ওয়েটের লিকুইড সরাচ্ছে। ওয়েট অফ লিকুইড কে কত বেশি সরাচ্ছে, দ্যাট ম্যাটার্স। ওই জন্য বলছে the buoyant force exerted by liquid depends on the density of the liquid which the object immersed. তাহলে কি বললো? The buoyant force exerted by liquid depends on the density of the liquid in which the object is immersed. কথাটার মানে কি? মানে হচ্ছে buoyant force, এই যে আপথ্রাস্ট যেটা তুমি পাচ্ছ, exerted by liquid যে আপথ্রাস্ট এক্সার্ট করছে, এই লিকুইডের আপথ্রাস্টটা
depends on the density of the liquid in which the object is immersed. মানে কোনো একটা অবজেক্টকে তুমি কথা এখানে তিনটে এক্সাম্পল দিয়ে দিয়েছে। গ্রাউন্ডনাট অয়েল হ্যাজ লোয়ার ডেন্সিটি দেন ওয়াটার, ঠিক আছে। তেল, গ্রাউন্ডনাট অয়েল, এটা আমরা তেল ইউজ করি, তেলের ডেন্সিটি জলের থেকে অল্প। সো গ্রাউন্ডনাট অয়েল এক্সার্ট লেস বয়েন্ট ফোর্স অফ অ্যান অবজেক্ট ইমার্সড ইন ইট। কথাটার মানে হচ্ছে, ইমাজিন করি আমি একটা অবজেক্ট, এই আমার কাছে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টের ভলিউম আর মাস ফিক্সড, মাস ধরে নিলাম 5 কেজি আর ভলিউম ধরে নিলাম 500 সিসি, কথার কথা। ইম্যাজিন, এই অবজেক্টটাকে যখন আমি গ্রাউন্ড নাটের মধ্যে রাখবো, তখন অবজেক্টটা যতটা পরিমাণে গ্রাউন্ড নাট অয়েল সরাবে, এই অবজেক্টটাকে জলে রাখলেও সেই ততটা পরিমাণেই সরাবে, পরিমাণটা তো একই থাকবে। কিন্তু কথা হচ্ছে জলের মধ্যে আপথ্রাস্টটা বেশি পাবে, গ্রাউন্ড নাটে আপথ্রাস্ট কম পাবে। বলে হোয়াই, কেন পাবে? বিকজ এই জল যতটা সরাবে তার যেটা ওজন হবে, ওয়েট, গ্রাউন্ড নাট যেটা সরাবে তার ওজন অনেকটা কম হবে। কথাটা ভালো করে বোঝো। ভলিউম কিন্তু সেম, এখানকার ভি আর এখানকার ভি সেম, সেম ভলিউমের ও জল সরাচ্ছে, গ্রাউন্ড নাট অয়েল সরাচ্ছে। কিন্তু গ্রাউন্ড নাট অয়েলের যেহেতু ডেন্সিটি কম, অ্যাজ এর ডেন্সিটিটা কম, তাই এর ওয়েটটা কম হয়ে যাবে। গ্রাউন্ড নাট অয়েল যেটা সরালো তার ওয়েটটা কমে গেল, কিন্তু তার তুলনায় যেই পরিমাণ, যেই ভলিউমের জলটা সরালো তার ওয়েটটা অনেক বেড়ে গেল। আবার এইটাকেই যদি গ্লিসারিনে দেয়, হায়ার ডেন্সিটি, তাহলে আরও বেশি ওয়েট হবে গ্লিসারিনের। তাতে লাভ কি হলো, ক্ষতি কি হলো? তাতে যত বেশি বয়েন্ট ফোর্স কাজ করলো তত বেশি আপথ্রাস্ট বাড়লো। মানে ঘটনাটা এরকম দাঁড়াবে, এখানে আপথ্রাস্ট যদি কথা 2 নিউটন হয়, এখানে আপথ্রাস্ট 2.5 নিউটন, এখানে আপথ্রাস্ট 3 নিউটন। তো যেখানে যত বেশি আপথ্রাস্ট হবে সেখানে ওই অবজেক্টটা তত কম পোর্শন ওই লিকুইডে ডুবে থাকবে। কথা বলার মানে হচ্ছে, গ্রাউন্ড নাট অয়েলে যদি এই অবজেক্টটা এতটা ডুবে থাকে, জলের মধ্যে এই অবজেক্টটা এর থেকে একটু কম ডুববে। আবার এই এতে গ্লিসারিনে আরও কম ডুববে, মানে এত বড়, এতটুকু হয়তো ডুবে আছে, কারণ কি আপথ্রাস্টটা অনেক বেশি। এই কোয়েশ্চেন এই কনসেপ্টের উপরই রাখা থাকে ভ্যারিয়াস নিউমেরিক্স। ওকে, তো নেক্সট কি আসছে? As the density of the liquid increases, buoyant force exerted by it also increases. It is easier to swim in sea water because sea water exerts greater buoyant force on swimmer due to this higher density. এবার নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। ওকে, সো নেক্সট পরের পয়েন্টে চলে যাওয়া যাবে। Even a very heavy material like iron block floats in mercury because mercury exerts very high buoyant force on iron block due to its very high density. মানে কথাটা মনে হচ্ছে, এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটা কি করছে, যখন মার্কারিতে ডোবাচ্ছি তখন মার্কারি এর নির্দিষ্ট ভলিউম অনুসারে মার্কারি সরাচ্ছে, কিন্তু মার্কারিটার ওয়েট এতটাই বেশি, এই বুয়েন্ট ফোর্স অনেক বেশি হচ্ছে। তাই লোহা, যে কোনো রকমের ভলিউমের লোহা ও কিন্তু মার্কারিতে ভাসতে পারবে। ওকে, নেক্সট কি আসছে? নেক্সট হচ্ছে when an object is completely immersed in water, then volume of the water displaced will be equal to the volume of the object itself. তার মানে কি বলছে, যখন সম্পূর্ণ জলের মধ্যে ডুবে থাকবে, ধরো কথা এই অবজেক্টটা আছে, এই অবজেক্টটা কি করলো, সম্পূর্ণ জলের মধ্যে ডুবে বসে আছে। ওকে, এই অবজেক্টটা সম্পূর্ণ জলের মধ্যে ডুবে বসে আছে, তাহলে কতটা জল সরাচ্ছে? ও নিজের ভলিউমের সমান জল সরাচ্ছে। তাই শুধু খেয়াল রাখতে হবে নিউমেরিক্সে যে কমপ্লিটলি ইমার্জড কথাটা বলা আছে কিনা। কমপ্লিটলি ইমার্জ মানে ও নিজের ভলিউমের সমান জল সরিয়ে দিচ্ছে। নেক্সট কি আছে? এবারে আসছে হচ্ছে the Archimedes principle. The Archimedes principle, which we will study now, give relationship between buoyant force exerted by liquid
on an object and the weight of the liquid displaced by it. বুঝা গেল? Archimedes principle কিসের মধ্যে কিসের রিলেশন দেয়? The Archimedes principle will study gives relationship between কার মধ্যে one force exerted by liquid on an object and weight of the liquid displaced by it. Buoyant force or weight of the liquid displaced. The weight of the liquid যত বেশি ডিসপ্লেস করবে তত বেশি buoyant force হবে। যত বেশি weight of the liquid displaced তত বেশি buoyant force। আর একটা জিনিস, weight of the liquid এর ডেনসিটি যদি বেশি হয় তাহলে buoyant force বেশি হবে। তাহলে এক নম্বর কন্ডিশন হচ্ছে তোমাকে বেশি করে লিকুইড ডিসপ্লেস করতে হবে। তাহলে ডিসপ্লেসড লিকুইড, বোঝা গেল কি? 2 নম্বর হচ্ছে ডেনসিটি অফ দ্য লিকুইড, ডেনসিটি অফ লিকুইড। এই দুটো ফ্যাক্টরের উপরেই আমাদের টোটাল buoyant ফোর্সের নিউমেরিক্স রাখা থাকে। এখানে আর্কিমিডিস প্রিন্সিপাল কি বলছে? বলছে when an object wholly or partially, টোটালি হোক আর অল্প করে হোক, immersed in a liquid, it experiences buoyant force, সবাই buoyant force এক্সপেরিয়েন্স করবেই, which is equal to the weight of the liquid displaced by the object, যেটা কিনা যতটা পরিমাণের লিকুইড ডিসপ্লেস করলাম তার সমান হবে ওয়েট। তার সমান মানে তার ভলিউমের সমান না, তার ওয়েটের সমান হবে। এটা মাস্ট, এটা কিন্তু সবাই ভুলে যায়, ওয়েট অফ দ্য লিকুইড। ওকে, নেক্সট, the magnitude of buoyant force acting on object immersed in a liquid is equal to the weight of the liquid displaced. Weight of the liquid displaced, একই কথা আবার বলছে, weight of the liquid displaced এর উপরেই আমাদের ম্যাগনিটিউডটা ডিপেন্ড করে। Even gases like air exert upward force on the object placed in them. গ্যাসও কিন্তু আমাদের উপর একটা buoyant force দিচ্ছে, তবে সেটা খুবই কম, যেহেতু গ্যাসের ডেনসিটিটা খুব কম। ডেনসিটি খুব কম, তো তাই আমরা buoyant force বুঝিয়ে উঠতে পারি না। ওকে, নেক্সট কি আসছে? if the buoyant force due to displaced air which makes balloon rise, এই যে যেটা যে buoyant force অনেক বেশি, এই বেলুনগুলো অনেক বড় বড় হয় কেন? অনেক বেশি এয়ার সরাতে হয়। এয়ার তো সরালো, যতটা এয়ার সরালো তার ওজন যেন এই বেলুনের ওজনের থেকে কম হয়, সেজন্য বেলুনের মধ্যে এয়ারের থেকে হালকা জিনিস ঢুকিয়ে দেওয়া হয়। এই জায়গাটাতে কি করা হয়? বেলুনের মধ্যে এয়ারের থেকে হালকা জিনিস ঢুকিয়ে দেবে এর মধ্যে, যেটার জন্য ভেতর থেকে এয়ার বেরিয়ে গেল, আর এর ভলিউমটা অনেক বেশি, তাই অনেক বেশি এয়ার সরালো, তাই আপথ্রাস্ট বা আপলিফট পায়। এইবারে কিছু প্রবলেমস আছে, স্যাম্পল প্রবলেমস, পরে চলে যাচ্ছে এটাতে। অ্যাপ্লিকেশন অফ আর্কিমিডিস প্রিন্সিপাল, কোথায় কোথায় আর্কিমিডিস প্রিন্সিপাল আমরা ইউজ করতে পারি? ইউজ ইন ডিটারমিনিং রিলেটিভ ডেন্সিটি। আর রিলেটিভ ডেন্সিটি হাইগ্রোমিটার, হাইড্রোমিটার হচ্ছে গিয়ে ডিটারমিনিং ডেন্সিটি অফ দ্য লিকুইড বেসড অন কোনো একটা লিকুইডের ডেন্সিটি কত আছে সেটা, দিস ইজ আ হাইড্রোমিটার, লেখাই আছে, ইউজ টু মেজার ডেন্সিটি অফ দ্য লিকুইড। ওকে, ল্যাক্টোমিটার একই রকম, ওই দুধের পিউরিটি মাপার জন্য ইউজ করা হয়। নেক্সট হচ্ছে আর্কিমিডিস প্রিন্সিপাল ইউজ ইন ডিজাইনিং শিপ অ্যান্ড সাবমেরিন। শিপ আর সাবমেরিনকে ডিজাইন করতে ইউজ হয়, এটা নিউমেরিক্স করলে তোমাদের ইজিলি ব্যাপারটা বুঝতে পারবে। হোয়াই অবজেক্ট ফ্লোটস অ্যান্ড সিঙ্ক, একই কথা আবার চলে আসছে। ফ্লোট কেন, সিঙ্ক করবে কেন? ভাই ফ্লোট করবে তখন যদি এই অবজেক্টটা ফ্লোট করবে তখনই যদি এর নিচের দিকে ওয়েট কাজ করছে আর ওপর দিকে buoyant ফোর্স কাজ করছে। যদি buoyant ফোর্স বেশি হয়, এটা যদি বেশি হয় তাহলে ও ফ্লোট করবে, আর যদি ওয়েট বেশি হয় তাহলে ও ডুবে যাবে। তো এবার আমার কাজ হচ্ছে যে ওয়েট আর buoyant ফোর্সকে কি করে আমি ব্যালেন্স করবো, বাড়াবো বা কমাবো। ওয়েট তো বাড়ানো যাচ্ছে না বা কমানো যাচ্ছে না, একটা অবজেক্ট যখন নিলাম তার ওয়েট তো ফিক্স হয়ে গেল, কিন্তু buoyant ফোর্স আমরা বাড়াতে পারি কিভাবে? অবজেক্টের ভলিউম বাড়ানো যায়। কেমন একটা এক্সাম্পল, ধরো কথা তোমার কাছে একটা লোহার এরকম একটা ছোট একটা পিস আছে, এবার তুমি কি করলে এটাকে পিটিয়ে পিটিয়ে এটাকে এইরকম কড়াইয়ের শেপ দিয়ে দাও। ওকে, এই কড়াইয়ের শেপ যখন তুমি দিয়ে দিলে তখন এর ভলিউমটা অনেক বেড়ে গেল, তাহলে অনেক বেশি ও জল সরালো, তাই কড়াইটা ডুববে না। এই লোহার পিসটাকে তুমি জলে দিয়ে দাও, ও ডুবে যাবে। ওকে,
নেক্সট চলে আসো তাহলে কি কি এখানে ফ্যাক্টর বলছে। ওয়েট অফ দ্য অবজেক্ট কার কার উপর ডিপেন্ড করছে? ওয়েট অফ দ্য অবজেক্ট অ্যাক্টিং ডাউনওয়ার্ড, বুয়েন্ট ফোর্স অফ থ্রাস্ট যেটা এখনই বলা হলো। ইফ দ্য বুয়েন্ট ফোর্স এক্সার্টেড বাই লিকুইড লেস দ্যান ওয়েট, যদি ওই বুয়েন্ট ফোর্স লেস হয় তাহলে ডুবে যাবে, সিঙ্ক। ইফ দ্য বুয়েন্ট ফোর্স এক্সার্টেড বাই লিকুইড ইকুয়াল, তাহলে ও ডুবে ডুবে ভাসবে। মগ যেটা হয় আমরা বালতিতে যে মগগুলো দেখি, পুরো বালতিতে জল নিয়ে দেখবে ওরা ডুবে ডুবে ভাসে, একদম ডুবে যায় না কিন্তু। আমার এখানে আঁকানোটা একটু ভুল হয়ে গেল। ওরা ডুবে ডুবে ভাসে, ডুবেও থাকে আবার ব্যস্ত থাকে। ওকে, নেক্সট কি আসছে? নেক্সট বুয়েন্ট ফোর্স এক্সার্টেড বাই দ্য লিকুইড মোর দ্যান দ্য ওয়েট, তাহলে ও সম্পূর্ণভাবে ভাসবে, ওপর দিকে উঠে থাকবে। কতটা পরিমাণে উপরে উঠে থাকবে? একটা অবজেক্টের এই হচ্ছে ভলিউম, মানে এই হচ্ছে শেপ, এতটা পরিমাণে ভাসবে, নিচে রেখে ভাসবে, নাকি এতটা পরিমাণ নিচে রেখে ভাসবে, এবারে সেটা ডিপেন্ড করছে কতটা বুয়েন্ট ফোর্স কাজ করছে। বাট ভাসবে তার মানেই হলো বুয়েন্ট ফোর্স বেশি আছে। নেক্সট চলে আসো, কি আসছে? প্রিন্সিপাল অফ ফ্লোটেশন, ওই একই কথা আবার। প্রিন্সিপাল অফ ফ্লোটেশন কি? buoyant force acting on an object equal to the weight of the liquid displaced by it. buoyant force যেটা কাজ করছে সেটাও আবার ডিপেন্ড করছে কার উপরে। এক নম্বর কথা কি? এক নম্বর কথা হচ্ছে এই অবজেক্টটা ভাসবে কি না ভাসবে buoyant ফোর্সের উপর ডিপেন্ড করছে। buoyant ফোর্স ডিপেন্ড করছে কার উপরে? ভলিউম অফ দ্য অবজেক্ট। ভলিউম কেমন, কতটা জল সরাচ্ছে তার উপরে। যত বেশি জল সরাবে, মানে লিকুইড সরাবে বা ফ্লুইড সরাবে, তত বেশি buoyant ফোর্স কাজ করবে। আর্গুমেন্টস তাই বলেছিল, এটাই তাই। ওকে, তাহলে নেক্সট কি আসছে এখানে? ওয়েট অফ দ্য অবজেক্ট ইকুয়াল টু ওয়েট অফ দ্য লিকুইড ডিসপ্লেসড বাই ইট। কি বলছে? অ্যান অবজেক্ট উইল ফ্লোট ইন লিকুইড ইফ দ্য ওয়েট অফ দ্য অবজেক্ট ইজ ইকুয়াল টু ওয়েট অফ দ্য লিকুইড ডিসপ্লেসড বাই ইট। হ্যাঁ, ফ্লোট তো তখনই করবে যদি এই অবজেক্টের ওয়েট আর বুয়েন্ট ফোর্স ইকুয়াল হয়। আবার বুয়েন্ট ফোর্স ডিপেন্ড করছে কতটা ওয়েটের লিকুইড সোর্স খালো। তাই তিনটে জিনিস। অবজেক্ট ভাসবে কি ডুববে এটা ডিপেন্ড করছে ওর ওয়েট আর বুয়েন্ট ফোর্সের ব্যালেন্সের উপরে। আবার বুয়েন্ট ফোর্স ডিপেন্ড করছে অবজেক্ট কত ভলিউমের জল সরালো বা লিকুইড সরালো। হাউ ডাজ আ বোট ফ্লোট ইন ওয়াটার? বোট কি করে ফ্লোট করে? এই বোটের যে ওজনটা আছে তার তুলনায় বুয়েন্ট ফোর্স অনেক বেশি। দেখো ভলিউম অনেক বেশি বাড়িয়ে দিয়েছে ওর, সেই জন্য ও জলে ভাসছে। ওকে, নেক্সট when boat floating the weight of the water displaced submerged part boat is equal to the weight of the boat। মানে যতটা এই যে এই পোর্শনটা দিয়ে এই যতটুকু জলের মধ্যে ডুবে আছে এই পোর্শন দিয়ে যতটা জল সরাচ্ছে তার ওজন এই বোটের ওজনের থেকে অনেক বেশি, সেজন্যই ও ভাসছে। নেক্সট কি আসছে? নেক্সট আসছে দ্য ডেনসিটি অফ দ্য ফ্লোটিং অবজেক্ট। ফ্লোটিং অবজেক্টের ডেনসিটি কি হবে? এইখানে এই অবজেক্টটা যেটা এই ইয়ের মধ্যে লিকুইডের মধ্যে ভাসছে তার রিলেটিভ ডেনসিটি, নট ডেনসিটি, এখানে একটা কথা খুব ইম্পর্টেন্ট, রিলেটিভ ডেনসিটি। এই রিলেটিভ ডেনসিটি যেই লিকুইডে ভাসছে সেই লিকুইডের থেকে কম হতে হবে, লিকুইডের থেকে কম হতে হবে। মানে লিকুইডের ডেনসিটি অবজেক্টের রিলেটিভ ডেনসিটি থেকে বেশি হতে হবে। মানে ডেনসিটি মানে হচ্ছে মাস বাই ভলিউম, তাই না? ডেনসিটিকে কম করার একমাত্র রাস্তা হচ্ছে অবজেক্টের ভলিউম তুমি বাড়িয়ে দাও। মাস তো বাড়ানো কমানো যাবে না, সো ভলিউম বাড়াতে গেলে অবজেক্টটাকে ফাঁপা তৈরি করে দিতে হবে, মাঝখানে অনেক জায়গা রাখতে হবে যেখানে অবজেক্টের কোনো মাসই নেই। এটাকেই বলছি আমরা রিলেটিভ ডেনসিটি। ওকে, তাহলে কি হলো ঘটনাটা? ঘটনাটা হচ্ছে হলো when an object will float in if density or average density, যেটা বলেছে রিলেটিভ ডেনসিটি যেটা বলা হলো, is less than that of the liquid। শুধু এইটুকু মনে রাখলেই হবে, কারণ অবজেক্টটাকে ফাঁপা হতে হবে। মাস ও আসল ডেনসিটি যদি বেশিও হয় তাও কোনো ক্ষতি নেই, কিন্তু অবজেক্টটাকে
ফাঁপা হতে হবে, মানে ওর রিলেটিভ ডেন্সিটি অনেক কম হতে হবে। ওই জন্যই তো শিপ, এই যে নৌকোগুলো ভাসে, ভেতরটা ফাঁকা থাকে তাই। ওকে, নেক্সট এখানে একই কথা, আইস কেন জলে ভাসে ওই কথাটাই বলতে হবে যে ডেন্সিটি অফ দ্য আইস লেস দ্যান দ্যাট অফ ওয়াটার। ডেন্সিটি অফ দ্য আইস বলে লাভ নেই, রিলেটিভ ডেন্সিটি অফ দ্য আইস, কেন তার মধ্যে কি থাকে, বাতাস ভর্তি থাকে, বাতাস ভর্তি থাকে বলে ও ভাসতে থাকে। নেক্সট কি আসছে, অবজেক্ট উইল ফ্লোট লিকুইড ইফ ডেন্সিটি ইকুয়াল টু দ্য লিকুইড। হ্যাঁ, সমান সমান হলেও ভাসবে, কিছুক্ষণ আগে বলা হয়েছে সমান সমান হলে ডুবে ডুবে ভাসবে। অবজেক্টের ডেন্সিটি যদি লিকুইডের থেকে হাইয়ার হয় তাহলে ডুবে যাবে, আর অবজেক্টের ডেন্সিটি যদি লিকুইডের থেকে কম হয় তাহলেও ভাসবে। ক্লিয়ার? নেক্সট চলে আসো, an object will sink in a liquid if density is more than the liquid। এটা হয়ে গেল, একই কথা বলেছিলাম। why ship floats, মানে শিপ ফ্লোট করে এই কারণে, লোহার জন্য ফ্লোট করে না, লোহা কখনোই জলে ভাসবে না, একদম সলিড একটা লোহা হলে ভাসবে না, ওর ডুবে যাবে, কারণ ওর ডেন্সিটি জলের থেকে অনেক বেশি। শিপ যদি হয়, শিপের মাঝখানটা ফাঁকা থাকে, তাই রিলেটিভ ডেন্সিটি আরডি, রিলেটিভ ডেন্সিটি অফ দ্য শিপ ইজ লেস দ্যান ওয়াটার। ওকে, এই হচ্ছে আমাদের এখানকার মেইন বক্তব্য, why ship floats। এখানে দেওয়া লেখা আছে, the ship made up of iron still floats in water because its average density is less than the water due to the presence of lot of air space। বুঝা গেল? তাহলে চলে আসো, এবার একটা ডেন্সিটি নিয়ে একটা জিনিস আছে, এইটুকুই আছে। ডেন্সিটি কি, দ্য ডেন্সিটি অফ দ্য সাবস্ট্যান্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য মাস অফ দ্য সাবস্ট্যান্স পার ইউনিট ভলিউম। এই যে মাস বাই ভলিউম, যদি আসে ডেন্সিটি তোমাদের, তাহলে মাস বাই ভলিউম লিখলেই কমপ্লিট। ওকে, তাহলে বোঝা গেল। নেক্সট, ডেন্সিটি এসআই ইউনিট কি হবে, এসআই ইউনিট হবে কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। নেক্সট, এটাও আসতে পারে, বলতে পারে যে এটার মানে কি বোঝো, বাই সেইং দ্যাট দ্য ডেন্সিটি অফ ওয়াটার ইজ 1000 কিলোগ্রাম পার কিউবিক মিটার মিনস 1 কিউবিক মিটার যদি আমি একটা ভলিউমের ট্যাঙ্কি তৈরি করি তার মধ্যে 1000 কেজি জল থাকবে। নেক্সট কি আসছে, ডেন্সিটির কিছু অঙ্ক আছে। এবারে রিলেটিভ ডেন্সিটি, রিলেটিভ ডেন্সিটি কি, ডেন্সিটি অফ দ্য সাবস্ট্যান্স বাই ডেন্সিটি অফ দ্য ওয়াটার, এইটুকু শুধু মনে রাখতে হবে। রিলেটিভ ডেন্সিটি ইকুয়াল টু ডেন্সিটি অফ দ্য সাবস্ট্যান্স বাই ডেন্সিটি অফ দ্য ওয়াটার। যদি রিলেটিভ ডেন্সিটি সিলেবাসের মধ্যে এবছর নেই, বাট হোয়াট এভার ইট মে বি, the relative density of a substance is the ratio of the mass of any volume of the substance to the mass of equal volume of water। relative density of the substance কি, mass of any volume of the substance, any ভলিউমের মাস, আর সেই ভলিউমেরই ওয়াটার নিতে হবে। মানে শিপের যে ভলিউমটা আছে, এই ভলিউমের শিপের লোহার ওজন ভার্সেস এই ভলিউমের যে শিপটা আছে সেই পরিমাণের জলের ওজন, সেটাই বলছি আমরা রিলেটিভ ডেন্সিটি। ক্লিয়ার? আচ্ছা, ঘটনা এই হচ্ছে আমাদের কিছু স্যাম্পল প্রবলেম আছে, পরবর্তীতে আমরা এখানে আসবো। If you liked our video, like, comment, subscribe, join our online class.